This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের জালে আরো একজন পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা। উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে পুলিশের জালে মনোজ গুপ্তাকে গ্রেফতার করা হয়েছে। মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিত মনোজ গুপ্তা। এই চক্র নিয়ন্ত্রণ করত মনোজ, দাবি করছে পুলিশ। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিতে সপ্তম গ্রেফতারি। আগেও দুবার মনোজের খোঁজে তল্লাশি চালায় পুলিশ, তবে দুবারই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় মনোজ। অবশেষে জালে পাসপোর্ট জালিয়াতির অন্যতম চাই মনোজ গুপ্তা। হ্যাঁ, থাকতো, এইখানে থাকতো। বলেছিল মা আমাকে একটা ঘর দাও, আমি থাকবো এখানে। আমি উপরে করে দিয়েছিলাম, ওই উপরে থাকতো, আমরা নিচে থাকি। এই কদিন এই 15 দিন হচ্ছে, 15-20 দিন। না, আমার সঙ্গে কিছু বলেনি, এসছে ওকে ধরে নিয়ে গেছে বাস। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখুন, ঠাকুরপুকুরের বাড়ি, তাও গাইঘাটায় ভাড়া বাড়িতে উঠেছিলেন এই মনোজ গুপ্তা। প্রসঙ্গত, এই গাইঘাটা থেকে মাত্র 30 কিলোমিটার দূরেই কয়েকদিন আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার হয় মোক্তার আলম নামে এক চক্রী। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার মনোজ গুপ্তা গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া ঢাকুরিয়ার যে বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে সেখানে দুদিন আগে এসেছিল। তারপর ঠিক কোথায় গিয়েছিল, কি ছিল তার কর্মসূচি, গোটা দিনের রুটিন, কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীপঙ্কর, দেখো, মোক্তার আলম সমরেশ এরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই মনোজ গুপ্তা বুঝতে পারছিলেন যে তাকেও হয়তো গ্রেপ্তার করতে হবে, এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়েছিলেন। বেহালা স্টকের বাজারের বাড়ি থেকে বারবার তিনি পালিয়ে যাচ্ছিলেন, এবং এর আগেও গোয়েন্দারা বেশ কয়েকবার তাকে ধরবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পালিয়েছিলেন। অবশেষে যেটা পাওয়া যায়, চাঁদপাড়ার ঢাকুরিয়া স্টেশন রোডের যে বাড়ি, সেটা বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়ি। সেখানে বিশ্বজিৎ দাস থাকেন না, কিন্তু ওই বাড়ি তার নখদর্পণে ছিল, এবং সেই জায়গাতে তিনি লুকিয়েছিলেন, এবং সেখান থেকেই গোয়েন্দারা গ্রেপ্তার করে। এখন প্রশ্ন হচ্ছে যে মনোজ বর্মার কাজটা কি ছিল? মনোজ বর্মাকে এই গোয়েন্দারা মনে করছেন কিংপিন। আসলে এই বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষজন আসেন, সেই সব মানুষজনের কত টাকার বিনিময়ে পাসপোর্ট হবে, এবং সেই পাসপোর্ট করবার জন্য কোন কোন নথি লাগবে, বিশেষ করে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জাল কিভাবে তৈরি হবে, কোন পঞ্চায়েত থেকে তৈরি হবে, সমস্তটা কিন্তু এই নেটওয়ার্ক তৈরি করেছিল মনোজ গুপ্তা, এবং এই মনোজ গুপ্তার নেতৃত্বেই গোটা পাসপোর্টের কাণ্ডটা চলতো। এটাই এমনটা মনে করছেন গোয়েন্দারা। এবং সবথেকে বড় যে প্রসঙ্গগুলো উঠে আসছে, তুমি জানো যে বাংলাদেশ বেশ কিছুদিন ধরে উত্তপ্ত রয়েছে। এই যে সীমান্তবর্তী এলাকা, এবং এই সীমান্তবর্তী এলাকার বনগাঁ এবং বসিরহাট সাব ডিভিশনের দীর্ঘ পথ, তার মধ্যে অনেকটা জলপথ রয়েছে, এবং অনেক জায়গাতে ফেন্সিং নেই। এই ফেন্সিং না থাকা জায়গায় কানেক্টেড অনেকটাই লিংক রয়েছে। অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। শুনেছিল না স্যার, এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি। স্যার, আমি কিছু বলতে। আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না। আমার এক রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, পারিবারিক একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনি চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন নয়? না স্যার, আমি চিনি না। তো আপনি কেন থাকতে দিলেন কেন? অচেনা লোককে থাকতে দিলেন কেন? এবার দেখুন, আমার যে বলেছে সে আমার ভাই হয়, ও বললেন আমারই রিলেটিভ, তোর কোনো সমস্যা হবে না, 2 দিনের জন্য তুমি এটা তো জানি না, এটা ফার্স্ট টাইম শুনলাম। না না না, প্রথম বা ফার্স্ট টাইম আপনাদের মুখেই শুনছি এই ব্যাপারটা। এটাকে আপনারা কিভাবে দেখছেন যে এলাকার মধ্যে এরকম? না, এটা তো ঠিক না, অবশ্যই এই ধরনের কথা দেখলে বা শুনলে এটা হওয়া উচিত না, কারণ আমাদের এরিয়াটার নামও আছে যথেষ্টই, রেপুটেশন এরিয়া, ঠিক আছে, যথেষ্ট রেপুটেড এরিয়া। দেবাশিস ঘোষ। পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার অন্যতম মাথা মনোজ গুপ্তা। ধৃতের শখের বাজারের বরিশায় একটি রেস্তোরাঁ রয়েছে, আর সেই রেস্তোরাঁ দোতলায় চলতো ট্রাভেল এজেন্সির অফিস। সূত্রের খবর, এই ট্রাভেল এজেন্সির আড়ালে চলতো বেআইনি পাসপোর্ট কারবার। ভবানীপুর থানা এবং লালবাজারের তদন্তকারী আধিকারিকরা ওই অফিসের তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল নথি উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে খবর। মনোজ বলে কাউকে চিনতাম না, নাম জানতাম না, কিন্তু লোকটাকে চিনতাম, লোকটাকে দেখেছি আর কি। এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, যাতায়াত করছে, দেখেছি। ট্রাভেলসে শুনেছি আছে, কিন্তু জানি না। জানেন না? এখানকার ছেলেও না, থাকে না এখানে। ও থাকে হচ্ছে ওই ঠাকুরপুকুর, এই ঠাকুরপুকুর শিলপাড়ার দিকে, শিলপাড়ার দিকে থাকে ও। ব্যাস,
এইটুকুই আমরা জানি। না না, এখানে এসব করতো, এখানে করতো না, অন্য কোথাও একটা অফিস ছিল সেটা জানতাম, কিন্তু সেটাও জানি না। আমাদের পাসপোর্ট নেইও, আমি জানিও না অ্যাকচুয়ালি। জাল নথির ভিত্তিতে তৈরি হতো পাসপোর্ট, এবং সেই পাসপোর্ট নিয়ে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা কিন্তু ভারতের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে তারা সফর করতেন। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মনোজ গুপ্তার সেই ট্রাভেল এজেন্সির সেই অফিসের সামনে। সম্পূর্ণরূপে পুলিশের পক্ষ থেকে সেটি বন্ধ করে দিয়ে যাওয়া হয়েছে, এবং এই অফিসেই বসে জাল নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট তৈরি করে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় যেতেন, এবং সেটি হতো মোটা টাকার বিনিময়ে। এবং এই তথ্যের ভিত্তিতে ভবানীপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশ তারা যৌথভাবে অভিযান চালিয়ে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করেছে, এবং উত্তর 24 পরগনার চাঁদপুর এলাকা থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে, এবং নিজেদের হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনটাই পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। মূলত অন্যতম মূল চক্রী ছিলেন এই মনোজ গুপ্তা, এমনটাই পুলিশ কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্রে, জিজ্ঞাসাবাদ সূত্রে পুলিশ জানতে পেরেছে। এবং জাল নথি তৈরি করে এইভাবেই অবৈধভাবে বিদেশি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সচিত্র পরিচয়পত্র দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হতো বলে এই অফিস থেকে, এমনটাই কিন্তু তদন্তকারী সূত্র মারফত আমরা জানতে পারছি। পাশাপাশি এও জানতে পারছি যে এই অন্যতম মূল চক্রীর পেছনে, অর্থাৎ যে জাল পাসপোর্ট কাণ্ডের যে জাল নথি চক্রের জাল কতটা বিস্তৃত সেটা কিন্তু তদন্তকারীদের কিন্তু বের করতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে, এবং আগামী দিনের এই জালের শেকড় কতটা গভীরে আছে সেটা কিন্তু মনোজ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই জানতে পারবে, এবং নিজেদের হেফাজতে নিয়ে সেটা জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে রঞ্জিত ধর, TV9 বাংলা, বেহালা। এদিকে এবার দেখো যে পাসপোর্ট জালিয়াতি হচ্ছে, এত এই পাসপোর্ট জালিয়াতি নিয়ে কিন্তু এই ইস্যুতে কেন্দ্রের ঘাড়েই রাজ্য দায় ঠেললো, কারণ বিদেশ মন্ত্রকের নিয়মের জাঁতাকলেই পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ এখন আর আবেদনকারীর ঠিকানা যাচাই করতে পারে না, এমনটাই জানানো হয়েছে। দাবি রাজ্য পুলিশের ডিজির। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে। পাসপোর্ট জালিয়াতি ইস্যুতে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেললো রাজ্য, বিদেশ মন্ত্রকের নিয়মের জাঁতাকলেই পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ এখন আবেদনকারীর ঠিকানা যাচাই করতে পারে না, দাবি রাজ্য পুলিশের ডিজি। শোনাবো আপনাদের। Police authorities are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So this maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. বিদেশ মন্ত্রকের গাইডলাইনই অস্ত্র পাসপোর্ট জালিয়াতদের, তার কারণ কি জানেন? এই পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইনে বলা হয়েছে আবেদনকারীর বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা যাবে না, বা আবেদনকারীকে থানাতেও ডাকা যাবে না। কথা বলবো আমাদের রিপোর্টার দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, এই তো গোড়াতেই গলদ। দেখো একেবারেই গোলাতেই গলদ, কারণ এমইএ যে এই যে অফিস মেমোরেন্ডাম বা যেটাকে বলা হয় যে পুলিশ ভেরিফিকেশন যে প্রসেস পাসপোর্টের ক্ষেত্রে 26 অক্টোবর 2018 সালে যে প্রকাশ করেছিল, তারপর আর নতুন কোনো প্রভাবে সেটা প্রকাশ হয় না। সেখানে যেটা ডিজি কথাটা বললেন, যে পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্য পুলিশ অথরিটিজ আর নট রিকোয়ার্ড টু ভেরিফাই দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ
আমি যদি কোনো জাল পাসপোর্ট বানাতে চাই, সেক্ষেত্রে আমি যদি জাল আধার বা জাল ভোটার কার্ড তৈরি করে নিয়ে সেটা আপলোড করে দিই অনলাইনে, এবং সেখানে শুধু তাই নয়, সেখানে পুলিশ স্টেশন কোন পুলিশ স্টেশনের আন্ডারে থাকে আমার সেখানে সেটাও দেওয়া থাকে। সঙ্গে সঙ্গে যদি আমি কলকাতা পুলিশে থাকি তাহলে 85 পুলিশ স্টেশনের নাম আসবে। আমি যদি মনে করা থাকি হরিদেবপুর থানায়, কিন্তু আমি যদি জাল পাসপোর্টের আমি চক্রে থাকি এবং আমার পুলিশের সাথে কোনো আতার থাকে, এবং যদি আমার পাসপোর্ট কোনো মনে করো পুলিশ আধিকারিক পুলিশের যে পাসপোর্ট যাচাই করেন তার সঙ্গে খুব ভালো খাতির থাকে, আমি লিখে দেবো সেখানে পাসপোর্ট। ফলে সহজেই যে চক্রটা তৈরি হয় জাল পাসপোর্টের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটাই খুব একটা বড় বলকের জায়গা, যেটা গতকাল কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা প্রায় 3 ঘন্টা ধরে পাসপোর্ট অফিসারদের সাথে বৈঠক করেন, এবং গতকালই তারা পাসপোর্ট অফিসারদের শুধু এই যে যেটা রয়েছে যে গরমিল, শুধু সেটা নয়, তারা আরো বেশ কিছু পয়েন্ট তারা পাসপোর্ট আধিকারিকদের বলেন ইমিডিয়েট চেঞ্জ করার জন্য। তা না হলে এই যে জাল পাসপোর্ট একাধিকভাবে ব্যক্তির ধরা পড়ছে, সেই ধরা পড়ার পরেই টনক নড়েছে এবং পাসপোর্ট আধিকারিকদের সাথে কাল বৈঠক বসেন। এবং কলকাতা যেটা হলো কেন্দ্র রাজ্যের সংঘাত ঠিক এখানেই রয়ে গেল, যে কেন্দ্রের ঘাড়ে রাজ্য। এক্স্যাক্টলি, ডিজিপি একটু আগে প্রেস কনফারেন্সে যা যা বললেন সেটা আরো এই সংঘাতের বিষয়টা স্পষ্ট হলো দীক্ষা। কিন্তু এখন যা সিচুয়েশন, এখন চারপাশে যা পরিস্থিতি, তার উপর অলরেডি এক্ষুনি গাইডলাইন নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে গেছে, কিন্তু এখন সলিউশনটা কোথায়? এখন তাহলে পুলিশ কি ভাবছে, কিভাবে তারা এগোবে? কলকাতা পুলিশের তরফ থেকে গতকাল আমাদের কাছে যেটা জানানো হয়েছিল যে গাইডলাইন যাই হয়ে থাকুক, যেহেতু বিভিন্ন জায়গা থেকে জাল পাসপোর্টধারী ধরা পড়ছে, শুধু তাই নয় জঙ্গি ধরা পড়ছে, তাদের কাছেও দেখা যাচ্ছে এদেশের জাল পাসপোর্ট রয়েছে। সুতরাং কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ডিসিশন নিয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনটা করবেন। অর্থাৎ কিনা যতক্ষণ তাদের রেগুলেশন বদলাচ্ছে না, গাইডলাইন বদলাচ্ছে না, ততক্ষণ কলকাতা পুলিশ তার নিজের মতন, যেমন প্রত্যেকটা থানায় একজন করে পুলিশ ভেরিফিকেশনে যেমন আধিকারিক ছিলেন, যে তারা বাড়ি বাড়ি গিয়েই তারা এই যাচাইটা করবেন। তা না হলে কিন্তু আরো বড় বিপদ হতে পারে। সেই জন্য কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সতর্ক থাকবে বলেই কিন্তু আজকে ডিজি এই প্রেস কনফারেন্স করলেন। কেন্দ্রের খানে যদিও দায় চাপিয়েছেন, কিন্তু তারা কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছিল গতকালই তারা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন, কারণ না হলে কিন্তু এই অনুপ্রবেশ বা জঙ্গি যে অনুপ্রবেশ সেগুলো বন্ধ করা যাবে না। কিন্তু এই গাইডলাইন্স তো নেই, মানে এই গাইডলাইন্সটা তো নেই, তারা কি তাহলে নতুন করে তৎপর হচ্ছে ক্ষেত্রে কলকাতা পুলিশ? একেবারেই বলতে পারো তাই। শুধু তাই নয়, তারা পাসপোর্ট আধিকারিকদের সঙ্গে যখন গতকাল বৈঠকে বসেছিলেন, তারা প্রত্যেকটা নোট পাসপোর্ট আধিকারিকরা নিয়েছেন যে কোথায় খামতি রয়েছে বা কোথায় গরমিলগুলো রয়েছে, যার জন্য জাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে বা করার সুবিধা হচ্ছে। পাসপোর্ট আধিকারিক বা এমইএর যারা আধিকারিক গতকালকে ছিলেন তারা সেগুলো নোট নিয়েছেন। শুধু আমাদের রাজ্য নয়, আরো বেশ কিছু রাজ্য কিন্তু এই এমইএর কাছে এই বক্তব্য পেশ করেছে, এবং তার ভিত্তিতে এমইএর কাছে পুরো এই রিপোর্ট জমা পড়বে, এবং খুব শীঘ্রই এমইএ মোস্ট প্রবাবলি এই নিয়ে রেগুলেশন বদলাতে চলেছে বলেই আমরা জানতে পারছি। বেশ বেশ, দিকালুমের সঙ্গে থাকা কিছুক্ষণ আগে রাজীব কুমার কি বলেছেন প্রেস কনফারেন্স একবার শুনবো। These are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So this maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. প্রশ্ন তোলা হলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর গাইডলাইন্স নিয়ে। বিজেপি কি ভাবছে, আমরা সরাসরি যোগাযোগ করেছি এই মুহূর্তে জগন্নাথ সরকারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। জগন্নাথ বাবু, কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে যেটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্যা তো গাইডলাইন্সে রয়েছে, কারণ সেখানে বলা হচ্ছে ভেরিফিকেশনের জন্য পুলিশও যেতে পারবে না, আর যে অ্যাপ্লাই করছে তাকে থানাতেও ডাকা যাবে না। কি বলবেন আপনি? এই কথাবার্তা আসলে নিজেদের দোষ ঢাকতে কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপানো। এই সময় আইন তো শুধু পশ্চিম বাংলার জন্য নয়, তা অন্য রাজ্যে এটা হচ্ছে না, এখানে কেন হচ্ছে? এদের মানসিকতাই ঠিক নেই। আসলে এদের মানসিকতাই হচ্ছে নেগেটিভ, দেশ বিরোধী শক্তির হয়ে কাজ করা। তাই এরা জঙ্গিদের দেখতেও পায় না, তদন্তও ঠিক মতো করতে পারে না। যে সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে উদ্বাস্তুদের ওপর ঝামেলা হচ্ছে, তারা ভোটার হতে পারে না। কিন্তু অপরপক্ষে যারা রোহিঙ্গা কলকাতা খেয়ে গেছে, তারা ভোটার হয়ে গেছে, তাদের পাসপোর্ট হয়ে যায়, অবৈধভাবে টাকার বিনিময়ে আধার হয়ে যায়। আসলে পুলিশ তৃণমূলের সঙ্গে দুর্নীতি একাকার হয়ে গেছে। তাই পুলিশের নৈতিক চরিত্র নেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা।
আজকে পশ্চিমবাংলার পুলিশের যে সম্মান ছিল সে জায়গায় আজকে ভুলণ্ঠিত করে তৃণমূলের দলদাসে পরিণতর ফল এটা আজকে মানুষের বাংলার মানুষকে তাদেরকে দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে, বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তাদের আচরণ ঠিক করুক, তারা সঠিকভাবে কাজ করুক, তাহলেই হবে। ওই কেন্দ্রীয় সরকারের গাইডলাইনের দোষ দেখিয়ে অপরাধ প্রবণতা নিয়ে কাজ করা ঠিক হচ্ছে না। জনগণকে বোকা বানানোর জন্য এই বিবৃতি, জনগণ বাংলার মানুষ বোঝে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে।